আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। আজকে আমরা আলোচনা করব, দেখতেই পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যেই প্রশ্ন প্যাটার্ন রয়েছে এবং কোথায় কোথায় থেকে প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে একটি সাজেশন নেওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে একটি আসন পেতে হলে তোমাকে অবশ্যই কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তোমাদের অনেকের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তোমাদের অনেকের স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি সিট তোমার লাগবে। তো যদি তোমরা এই প্রত্যাশাটা পূরণ করতে চাও অথবা এই স্বপ্নটা সত্য করতে চাও, অবশ্যই তোমাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে। তো সেই গাইডলাইনগুলো নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটি। তো বেশি দেরি না করে আমরা শুরু করে দেই কি কি বিষয়ে আমাদের পড়তে হবে, কি কি বিষয়ে আমাদের জানতে হবে। দেখো, প্রথমেই আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো। এই তিনটা বিষয় আশা করি যে এই তিনটা বিষয় যদি তোমরা কভার করতে পারো, দ্যাটস এনাফ ফর ইউ। দেখো, এইচএসসি ইংরেজি ফার্স্ট পেপারের যেই টেক্সট বুক রয়েছে সেইখানে ফোকাস রাখতে হবে। দেখো, আমরা যেই ব্যাচের ছিলাম, আমরা প্রায় 4-5 বছর আগে কিন্তু আমরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। তো এখনকার অবস্থা কি আর আমাদের আগের অবস্থা কি? সেম। ইংরেজি ফার্স্ট পেপারের যেই প্রশ্ন প্যাটার্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যেই প্রশ্ন প্যাটার্ন, সেইখানে ইংরেজি ফার্স্ট পেপারের অর্থাৎ এইচএসসি ইংরেজি ফার্স্ট পেপারের টেক্সট বুক থেকে প্রশ্ন আসবে না, এই কখনো কল্পনাই করা যায় না। 15টা এমসিকিউ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, বি ইউনিটের কথা বলছি। এই ইংরেজি অংশে 15টা এমসিকিউ থাকে। 15টার মধ্যে কমপক্ষে তোমার এই ইংরেজি ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে 7 থেকে 9টা। আমাদের আগের ব্যাচে আমরা লক্ষ্য করেছি, আমরা যখন প্রশ্ন ব্যাংক পড়েছি, আমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করেছি, তারা দেখতে পারি যে প্রত্যেকটা ইয়ারেই এই ইংরেজি ফার্স্ট পেপার থেকে 9টা, 7টা, 8টা, 6টা প্রশ্ন এসেই থাকে। ঠিক আছে, সেটা গ্রামাটিক্যালি কারেক্ট অথবা ভুল এইভাবেও দেওয়া থাকতে পারে, অথবা হুবহু তারা ইংরেজি ফার্স্ট পেপারের বই থেকে লাইন উঠিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট পেপারের আরেকটি বিষয় হচ্ছে, তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট রয়েছো, আমার এখানে আমার চ্যানেলে যারা অডিয়েন্স, তারা অধিকাংশই এইচএসসি এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট। তাদের জন্য আমি বলে রাখবো যে তোমাদের জন্য একটা অপরচুনিটি। তোমরা আগে থেকেই জানতে পারছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে। তোমরা এখনই চাইলে সেখান থেকে পড়ে রাখতে পারো, এটা তোমাদের ভবিষ্যতের জন্য এক ধাপ এগিয়ে গেলে। ঠিক আছে, যারা এইচএসসি স্টুডেন্ট তারা কিন্তু এই ইংরেজি ফার্স্ট পেপারের যে বুকটি রয়েছে, টেক্সট বুক রয়েছে, সেটা কিন্তু টোটালি মুখস্থ করে পড়তে পারে। ঠিক আছে, তাদের এটা একটা প্লাস পয়েন্ট। কিভাবে? তারা কিন্তু এই ফার্স্ট পেপারের বইটা পড়লে তাদের যে ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন রয়েছে সেইখানে কিন্তু তারা এগিয়ে যাবে এবং অ্যাডমিশনের জন্য তারা এক ধাপ এগিয়ে থাকলো সবার থেকে আগে। তো আরেকটি বিষয় হচ্ছে প্রশ্ন ব্যাংক আমাদের পড়তেই হবে। দেখো, আমরা যারা ক্রিকেট খেলা পছন্দ করি, তাদের যারা ক্রিকেট খেলায় একটা ভালো অবদান রাখতে চায়, তারা কিন্তু প্রিভিয়াস যেই খেলোয়াড়রা রয়েছে তাদের টেকনিক, তাদের স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করে। তারা কিভাবে খেলাধুলা করেছে, তারা কোথায় কোথায় প্র্যাকটিস করেছে, কোন জায়গায় বেশি গুরুত্ব দিয়েছে, এইগুলো কিন্তু আমাদের জানা কথা। সেমভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আমাদের সলভ করতে হবে। কিসের জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরনটা আমাকে জানতে হবে, কোথায় কোথায় থেকে প্রশ্ন। কমপক্ষে তোমাকে 10 থেকে 15 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করতে হবে, যার মাধ্যমে তুমি কিন্তু পূর্ণ একটা ধারণা পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তো এটা গেল যে প্রশ্ন ব্যাংক তোমাকে সলভ করতে হবে। প্রশ্ন ব্যাংক সলভ করার বিভিন্ন ওয়ে আছে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করেছি, আবারও আলোচনা করব তোমাদের যদি প্রয়োজন হয়। তো প্রশ্ন ব্যাংকটা গেল।
এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের, এমনকি বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করি। কিভাবে কোশ্চেন এসেছে, কোথায় থেকে এসেছে, কোন পার্টটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, সেইগুলো। আচ্ছা, এরপরে বি ইউনিটের ইংরেজি অংশের জন্য তোমাকে ইংরেজির বেসিক যে গ্রামার পার্ট রয়েছে সেটা তোমাকে ফলো করতে হবে। দেখো, আমি যখন কোচিং করতাম, আমি বাংলাদেশের একটি স্বনামধন্য কোচিং সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগের যারা আছে তারা কিন্তু সেইখানেই কোচিং করে। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি, আমি যতটুকু দেখেছি। ফোকাসে আমি কোচিং করতাম রংপুর শাখায়, সেইখানে আমি দেখতাম যে বেসিক গ্রামারের উপরে কতটা গুরুত্ব দেওয়া হয়। এমনকি আমার সবথেকে প্রিয় স্যার ফোকাসের, তিনি আমার প্রিয় স্যার, সে এখন দেশের বাইরে আছে, তখনও দেশের বাইরেই থাকতেন, সেখান থেকে ক্লাস নিতেন। তিনি একটা কথা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু বেসিক গ্রামারের উপর থেকে আসে বেশিরভাগ। তো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও এবং তুমি যদি বেসিক গ্রামার ফলো করো ভালোভাবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে যাওয়ার পরে তোমরা দেখবে এবং তোমরা নিজে নিজে মনে মনে হাসবে। কিসের জন্য? যে তোমাদের এত সহজ সহজ প্রশ্ন করা হয়েছে, তোমরা বেসিক গ্রামার জানার পরেও অ্যাডভান্স গ্রামার জানছো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে বেসিক গ্রামার থেকেই প্রশ্ন আসবে। অ্যাডভান্স গ্রামার জানার পরে তোমার মনে হবে যে বেসিক গ্রামার দুধ ভাত, পানির মতো সোজা। তো বেসিক গ্রামার জানার মাধ্যমে তুমি কিন্তু সেখানে পরীক্ষার হলে প্রশ্ন দেখছো আর হাসছো এবং বলছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যে আমাদের কি এত বোকা মনে হয়? স্যার এইভাবে এমন একটি কথা বলেছিল যে আমাদের কি এত বোকা মনে হয় যে এত সহজ কোশ্চেন দিতে হবে? তখন তো আমরা হেসে কুটি কুটি হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তো এই বেসিক গ্রামারের অবদানটা কতটুকু তোমরা প্রিভিয়াস ইয়ারের, এই যে আবারও বলছি যে প্রশ্ন ব্যাংক সলভ করো, সেখানে দেখতে পাবে তোমরা যে এইখান থেকেও প্রশ্ন এসেছে, এইখান থেকেও প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো আশা করব যে তোমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে এবং ইংরেজি অংশ নিয়ে, শুধু ইংরেজি অংশ নয়, আমি যেটা বলছি এটা বাংলা অংশের জন্য প্রশ্ন ব্যাংক এইচএসসি তোমাদের ফলো করতে হবে। চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য তোমাকে অবশ্যই এই এইচএসসি প্রশ্ন ব্যাংক বেসিক গ্রামার সেগুলো তোমাকে জানতেই হবে। ঠিক আছে, এগুলো একটু জোর দিয়ে পড়তে হবে, নয়তো তোমার জন্য কিন্তু অনেক খারাপ কিছু অপেক্ষা করতে পারে। আশা করব যে সেটা অপেক্ষা করবে না। তোমরা আমার গাইডলাইন, আমার ডিরেকশন অনুযায়ী একটু চলার চেষ্টা করো, দেখো কি হয়, একটাবার একটু ট্রাই করো। এই একটাবার ট্রাই করার মাধ্যমে তোমার জীবন উন্নত হয়ে যেতে পারে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে চা খাবে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে থাকতে পারবে, সুন্দর একটি সিনারি উপভোগ করতে পারবে। ঠিক আছে, তো এই আশাই ব্যক্ত করে তোমাদের সাথে আজকের ভিডিওটি আমি শেষ করছি। আশা করব যে নেক্সট কোনো একদিন তোমাদের আরও কিছু গাইডলাইন, আরও কিছু সাজেশন, আরও কিছু বিশ্লেষণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটা সাবস্ক্রাইব করে দিও।